ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ, স্বাধীনতা দিবসে সর্বস্তরের শ্রদ্ধা, বৈষম্যহীন বাংলাদেশে নারী শিশু সুরক্ষা নিশ্চিতের আহ্বান। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। ৭১ ও ২৪কে মুখোমুখি করার পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন বিএফএ সম্মেলনে। শুক্রবার বেজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। জনসমাগমে নিষেধাজ্ঞার মধ্যেই মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে এক পথচারী নিহত, আহত ২০। সীতাকুণ্ডে কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা। এবং নারীর টানে বাড়ির পানে ছুটছে নগরবাসী, সময়মতো ট্রেন ছাড়াই স্বস্তি, লঞ্চে উপচে পড়া চাপ, সড়ক পথে বাড়ছে ভিড়, বাড়তি ভাড়া আদায় ঠেকাতে বিআরটি এর অভিযান। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। যথাযোগ্য মর্যাদা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়ক ৭১-এর বীর শহীদদের স্মরণ করল জাতি। স্বাধীনতা দিবসে স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান তাদের। সেই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি রক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। শাহিনুর রহমান ও মোবারক হোসেনের তোলা ছবিতে সাইফুল রুদ্র রিপোর্ট। পূব আকাশের রক্তিম প্রভাতে যোগ হয় রূপালী আলো। বাঙালির জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন স্বাধীনতা দিবসে সব পথ এসে মিশে যায় স্মৃতির মিনারে। ৭১-এ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে জনতার। এ সময় রাজনীতি, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। জনগণকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর যে গণ আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়নের লক্ষ্যে লড়াই জারি রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই ৫টি মৌলিক অধিকার যেন নিশ্চিত হয়ে যায়। বিপ্লব ও ইতিবাচক সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বানও ছিল জোরালো। আমরা চাই যে রাষ্ট্রের কাছে আমাদের একটা নিরাপত্তা, আমরা শিশুরা নিরাপদে থাকতে পারি এরকম বাংলাদেশ চাই। স্বাধীনতার ৫ দশক পেরুনো বাংলার অর্জন কোনো অংশে কম নয়। বাঙালির অগ্রযাত্রা দুর্বার নিঃসন্দেহে, তবু এখনো পিছু ছাড়েনি অশুভ শক্তি। সব প্রতিকূলতার নাগপাশ ছিন্ন করবেই বাঙালি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে সব রাজনৈতিক দলগুলোকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হবার পরামর্শ তরুণদের। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনীতির জন্য কোনো মায়ের বুক যাতে আরো খালি না হয়। শ্রমিকদের অধিকার আদায় ও ন্যায্যতা নিশ্চিত হবে কিনা এমন প্রশ্নও ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে। আমাদের কাজ করার পরেও এই আন্দোলন করে টাকা নিতে হয়, এর কারণটা কি? গণ অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান শিক্ষাবিদদের। জুলাই আগস্টে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতার বিপ্লব। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিপ্লবের এই চেতনা ধারণ করে সামনে এগিয়ে গেলে স্বাধীনতার এই অর্জন আরও সমৃদ্ধ হবে। যে স্বপ্নে বিভোর হয়ে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা, সেই স্বাধীনতা পূর্ণতা পাবে। জাতীয় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, সাভার, ঢাকা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। এ সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখার আহ্বান জানান উপদেষ্টারা। রক্তিম সূর্য স্বাধীন বাংলাদেশের বুকে মনে করিয়ে দেয় ৫৪ বছর আগের ২৫ মার্চের বিভীষিকাময় কাল রাত পার করে স্বাধীনতার প্রদীপ্ত উচ্চারণে বলিষ্ঠ জাতির কথা, বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনা বীর সেনানীদের প্রতি ভোর ৫টা ৫৫ পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপরই স্মৃতির মিনারে ভালোবাসার ফুল দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষার লড়াইয়ের অন্যতম ধাপ ২৪। বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। এ সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় স্বার্থে, ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। এরপরই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষদের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। লাখো প্রাণের বিনিময়ে কেনা স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বীর দর্পে এগিয়ে যাবে লাল সবুজের পতাকা। প্রিয় বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭১ ও ২৪কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক নেতাদের। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তারা। যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন, সুশীল ও সাধারণ মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেটা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। এই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্যকে সম্পন্ন করার ডাক দিয়েছে এবারকার এই গণ অভ্যুত্থান। দেশ বিক্রির চক্রান্ত করে আসেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ আমাদের জরুরি, আমাদের নাগরিকদের জন্য। সেই জায়গাটার বিষয়ে তাদের যে সচেতন ভূমিকা, সতর্ক থাকা এবং ঐক্যবদ্ধ থাকা, এই জায়গাটাতে তারা তাদের ভূমিকা রাখবেন। স্বাধীনতাকে পুঁজি করে আর কেউ যাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলের ঐক্য চান নেতারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার চূড়ান্ত দিন ২৬শে মার্চ। অর্জিত স্বাধীনতা পুনরুদ্ধার জুলাই গণ অভ্যুত্থানে শিখিয়েছে, শোষণ থেকে মুক্তি পেতে দিতে হয় জীবন, গড়তে হয় ঐক্য। সে ঐক্যের ভিত দৃঢ় করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। জাতীয় স্মৃতিসৌধ থেকে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটা কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় যেতে নয় বরং জাতির স্বার্থে ও জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি নির্বাচনের কথা বলে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে শেরেবাংলা নগরে জড়ো হন হাজারো নেতাকর্মী। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা ও মুক্তিযুদ্ধে বীরত্বগাথা অসামান্য অবদানের জন্য জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম না নেয়ায় হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, প্রকৃত ইতিহাস যেন আর বিকৃত না হয়। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। অন্তর্বর্তী সরকার প্রধানের বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা যুদ্ধের প্রত্যাশা 54 বছরেও পূরণ হয়নি দাবি করে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত তারাই জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। এদিকে মহান স্বাধীনতা দিবসে রাজধানীতে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে দলটি। মহান স্বাধীনতা দিবসে অসহায়, দুস্থ এবং পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করে জামায়াত ইসলামী। রাজধানীর সবগুলো ইউনিটে দলটির নেতাকর্মীরা পালন করে নানা কর্মসূচি। এদিকে রাজধানীর পল্টনে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জামায়াত ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল বলেন, যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতা যুদ্ধে জনগণ ঝাঁপিয়ে পড়েছিল তা 54 বছরেও পূরণ হয়নি। যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত তারাই জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীন্তন দিল্লির কাছে। এটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, যে কারণেই 24 জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আলোচনা সভায় 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে রাজনীতি করার আহ্বান জানান জামায়াত নেতারা। ঐক্যের নামে তারা জাতি বিভেদের রাজনীতি সৃষ্টি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে চীনের হাইয়ান বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিউ নগাই বো। এর আগে বুধবার দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। 27 মার্চ হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার BFA সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। 28 মার্চ বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। 29 মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টার বেজিং সফরে 6 থেকে 8টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বোয়া ফোরামে এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা 7-8 মিনিটের উনি একটা স্পিচ দিবেন। রাশিয়ান ভাইস প্রিমিয়ারের সাথে মিটিং আছে, ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে, পাওয়ের যে ডিজি উনি এখানে আছেন তার সাথে একটা বায়োলেটারাল মিটিং হবে। বান কি মুনের সাথেও ওনার একটা কালকে মিটিং আছে। সাইড লাইনে বেশ কিছু প্রাইভেট সেক্টরের লিডারদের সাথে মিটিং হওয়ার আশা আমরা করছি। এক্সিম ব্যাংকের সাথে অনেক বিষয়গুলো অনেক প্রজেক্টের বিষয়ে একদম সরাসরি আলাপগুলো হবে। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা চাই চায়নার সাথে আমাদের সম্পর্কটা আরো নতুন উচ্চতায় উঠুক।
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন বাসিন্দারা। শেকড়ের টানে স্বস্তি নিয়েই নদীপথে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। ঈদযাত্রার তৃতীয় দিনে স্বস্তি রয়েছে ট্রেনে। এদিকে গত 2 দিনের তুলনায় বাস টার্মিনালে ভিড় বেড়েছে। গন্তব্য ভিন্ন হলেও উদ্দেশ্য এক, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফেরার অপেক্ষায় সবাই। রাজধানীর সদরঘাট থেকে লঞ্চে শুরু হলো আনুষ্ঠানিক ঈদযাত্রা। শেকড়ের টানে স্বস্তি নিয়ে নদীপথে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। সদরঘাট থেকে এবার 50টি রুটে 175টি লঞ্চ যাত্রী পারাপার করবে। গতবার অনেক ভোগান্তি হয়েছিল, গতবার কাছে এখন সব মিলে আলহামদুলিল্লাহ অনেক কমফোর্টেবল। গুলিস্তান থেকে যে জামটা সৃষ্টি হয়, সৃষ্টির কারণে অনেক মানুষ আসে না, তারা বাসের মাধ্যমে চলে যায়। আগের মতো চাপ নাই, কেবিন মোটামুটি আছে। ঈদযাত্রার তৃতীয় দিনে রেলপথের যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে সবকটি ট্রেন। ভোগান্তিবিহীন আনন্দের ঈদযাত্রায় খুশি যাত্রীরা। এরকম ভিড় তো সবসময় থাকে, স্বাভাবিক, যেন ভোগান্তির সেবা কোনো হয়নি আর কি। গেটে টিকিট চেক করা হচ্ছে যে আসলে টিকিট ছাড়া কেউ উঠছে কিনা, এটাও মনে হয় যে একটা নতুন সংযোজন। আন্দোলনের পরে লম্বা ছুটি, তো নিরাপত্তার মধ্য দিয়ে আমরা এই ছুটিটা কাটাতে পারবো, এটাই কামনা করছি। পরিবারের সাথে অনেকদিন পরে দেখা হলো, একটু ঈদটা ভাগাভাগি করলাম। যদি সবকিছু স্মুথ থাকে তাহলে ছুটিটা দারুণ হবে। বুধবার ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঢাকা ভৈরব বাজার ঢাকা রুটের নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। এ সময় টিকিট সংকট দূর করতে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা জানান তিনি। আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে একজন পাবেন, আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করি। এদিকে রেলপথে স্বস্তি থাকলেও যাত্রী চাপ বেড়েছে সড়ক পথে। অন্যান্য দিনের তুলনায় বাস কাউন্টারগুলোতে ভিড় বেড়েছে। শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে অনেকে আগে ভাগে রাজধানী ছাড়ায় চাপ অনেকটা কম বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। অন্যান্য ভারত থেকে এবার যাত্রীর অনেক চাপ কম, আগে থেকে একটু কমছে ভাই, কিন্তু একটু রাস্তায় জ্যাম বেশি ভাই। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে টিকিট কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ত্রুটিপূর্ণ ভাড়ার তালিকার বিষয়ে কয়েকটি কোম্পানিকে সতর্ক করা হয়। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এবারের ঈদযাত্রায় সন্তোষ প্রকাশ করেছেন বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সক্রিয়তায় এবারের ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ হবে বলে আশা তার। বিকেলে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান। টার্মিনালে পার্কিং অব্যবস্থাপনা ও বৃষ্টির সময়ে জলাবদ্ধতা দূর করতে বাস মালিক সমিতির সহায়তা চেয়েছেন তিনি। সায়দাবাদ গাবতলী বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। হচ্ছে যাত্রী সেবা নিশ্চিত যেন করা হয়, সেইটা উদ্দেশ্য, এবং দেখা কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, যাত্রী হয়রানি হচ্ছে কিনা, এবং যারা যাওয়া আসা করবে তারা সহজে যাওয়া আসা করতে পারছে কিনা, এটা আমাদের মূলত দেখা। মহাখালীতে কোনো অভিযোগ পাই নাই, বেশ কিছু অভিযোগ সায়দাবাদে পেয়েছি, এখন আমরা জরিমানা করেছি। গাবতলীতে পেয়েছি, আমরা জরিমানা করেছি। যৌথ বাহিনী পরিচয়ে রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ঢুকে 20 থেকে 25 জনের ডাকাত দল নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে একটি কক্ষে বন্দি করে লুটপাট চালায় 6 তলার পুরো ভবনই। এ সময় লুট করা হয় প্রায় 40 লাখ নগদ টাকা ও স্বর্ণালংকার। তবে স্থানীয়দের সহায়তায় 4 অভিযুক্ত আটক হলেও ডাকাতির হামলায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। রাজধানীর ধানমন্ডির 8 নম্বর রোডের 3/1 নম্বর বাসায় বুধবার ভোরে র্যাবের ভুয়া পোশাকে হানা দেয় 20 থেকে 25 জন। যৌথ বাহিনীর পরিচয়ে অবৈধ সম্পদের খোঁজে অভিযানের দাবি করে তারা। ঢুকতে না দিলে নিরাপত্তা প্রহরীদের মারধর করে একাধিক কক্ষে আটকে রাখে তারা। এরপর শুরু হয় লুটপাট। প্রত্যেকটি ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে পড়ে তারা। 3 তলায় থাকা SM সোর্সিং নামের বাইং হাউস থেকে লুট করা হয় নগদ 35 লাখ টাকা। 5 মিনিটের মধ্যে ভাঙলো, ভাঙ্গেছিরা উপরে সব তছনছ করছে। আমাকে, আমার পাশে যে 2 জন ছিল, ওদেরকে 3 জনকে 3 রুমে ঢুকে আটকায় রাখছে। আমাদের অফিস থেকে টাকা নিছে, ক্যাশ, ল্যাপটপ নিছে, তারপরে কিছু মালামাল ভাঙচুর করছে। 30-35 লাখ টাকার মতো ক্যাশ টাকা নিয়ে গেছে। পরে হানা দেয় বাড়ির মালিক স্বর্ণ ব্যবসায়ীর ফ্ল্যাটে। পুরো ঘর তছনছ করে তারা। নগদ টাকা ও স্বর্ণালংকারের খোঁজে পুরো ডুপ্লেক্স ফ্ল্যাট তল্লাশি করে। এক পর্যায়ে বাড়ির মালিককেও অপহরণের চেষ্টা করে তারা। 1,20,000 থেকে 1.5 লাখ ক্যাশের মতো গেছে। আর আমার আগের
হয়তো 4 থেকে 5 ভরি স্বর্ণ ছিল, ওটা নিচ্ছে। আর আব্বা আর আম্মার দুজনে 3টা ফোন নিয়ে গেছে। ততক্ষণে জড়ো হয়ে যায় স্থানীয়রা, চলে আসে পুলিশও। তাদের হামলায় আহত হন পুলিশের 2 সদস্য। বাড়ির মালিককে উদ্ধার করে আটক করা হয় 4 ডাকাতকে। এ বিষয়ে জানতে ধানমন্ডি থানায় ঢুকতে দেয়া হয়নি গণমাধ্যমকে। তবে ফোনে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা বিভাগের ডিসি। 4 জন ধরতে পারছে, আর বাদবাকিগুলো সব চলে গেছে। তোরা সিভিল না র্যাবের না অন্য কোনো বাহিনী না পুলিশের, এটা তো আমরা ডিটেইলস এটা পরে পাবো। জড়িত বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জনসমাগমে নিষেধাজ্ঞার মধ্যেই চট্টগ্রামের মিরসরাইয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির 2 পক্ষ। এ সময় গুলিতে এক পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে মিরসরাইয়ের বারোয়ার হাটে বিএনপির 2 পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। অপ্রীতিকর ঘটনার সংখ্যায় বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টা 144 ধারা জারি করে প্রশাসন। এর মধ্যেই বারোয়ার হাটে 2 পক্ষ সংঘর্ষে জড়ায়। এদিকে সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সঙ্গীত আর সংস্কৃতির নিরলস সাধক সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোকস্তব্ধ সাংস্কৃতিক অঙ্গন। সকালে শ্রদ্ধা জানানো হয় তারই হাতে গড়া সংগঠন ছায়ানট প্রাঙ্গণে। পরে মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধারা। সুর সাধনায় ধ্যানমগ্ন থেকে যিনি আলোকিত করেছেন হাজারো প্রাণ, আজ তারই তরে শেষবারের মতো ব্যথাতুর হৃদয়ে সমবেত কণ্ঠে বেজেছে সেই সুর। এই প্রাঙ্গণেই কাটিয়েছেন সৃষ্টিমুখর কত অনিন্দক্ষণ, নিজেকে উজাড় করে দিয়ে জ্বালিয়েছেন প্রগতির শিখা। তাই তো তার বিদায়ে শোকের মাতম নয়, কেবল ফুল আর সুরের শ্রদ্ধা। এই শূন্যতা আসলে পূর্ণ হবার না, কখনোই হবে না। সঙ্গীত নিয়ে যত আন্দোলন হয়েছে, এই তার সামনে তিনি ছিলেন। তার যে সমগ্রতা, সেটা বহুভাবে প্রকাশ পেয়েছে। ছায়ানট তো একটা প্রাতিষ্ঠানিক, তার একটা রূপ আছে, কিন্তু এর অন্তরাত্মাটা ছিলেন সঞ্জিদা খাতুন। তাকে হারিয়ে শোকস্তব্ধ স্বজন, শুভাকাঙ্ক্ষী আর সহযোদ্ধারা। তাই শোক প্রকাশের যেন ভাষা নেই মুখে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় তিনি ছিলেন বটবৃক্ষের মতো, যার ছায়ায় আশ্রয় নিয়ে বহু সংকটের মাঝেও বাঙালি খুঁজে পেয়েছে সমূহ সম্ভাবনার পথ। দেশের নানান যে সমস্যার সময়গুলোতে তিনি এই পহেলা বৈশাখের দিনে কিছু বলার চেষ্টা করতেন। এ কথা সত্যি যে একটি যুগের অবসান হলো। ছায়ানটে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। স্থির প্রত্যয়ের যাত্রী তিনি, গভীর শূন্যতার দাগ কেটে অসীমের পানে ভাসিয়েছেন তরি। যাবার আগে চিকিৎসা শাস্ত্রের উৎকর্ষে মরণোত্তর দেহদান করে গেছেন বাঙালির এই অগ্রগামী পথিক। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। 54 বছরেও ঘোচেনি অর্থনৈতিক স্বাধীনতা। দেশে এখনও বেকার 27 লাখ আর দারিদ্র্য সীমার নিচে বসবাস 19% বেশি মানুষের। শ্বেতপত্র দেখাচ্ছে ভয়াবহ আয় আর সম্পদ ভোগের বৈষম্য। তাই আসছে বাজেটে বৈষম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। স্বাধীনতা মানে লাল সবুজের পতাকা, স্বাধীনতা মানে 10 বছর বয়সে পতাকা হাতে সংসারের হাল ধরা। অর্থনৈতিক স্বাধীনতা মিলেছে কতটা, প্রশ্ন তোলা থাকলো শিপনের ভবিষ্যতের জন্য। শত উন্নয়নের গল্প বলা নগরে স্বাধীনতা মানে এক ফোঁটা স্বস্তির সঙ্গে 2 ফোঁটা আক্ষেপ, অভিযোগ। যে সুযোগ সুবিধাটা আমরা পাইছি মেট্রো রেলের ক্ষেত্রে, এক্ষেত্রে সব ক্ষেত্রে যদি আমরা এরকম সুযোগ সুবিধা পাইতাম তাহলে আর একটু ভালো হতো। সেম সুবিধাটা যদি আমরা গ্রামেও দিতে পারতাম তাহলে মনে হয় যে শহরের উপর যেই চাপটা এর হচ্ছে 50% কমে যেত।
স্বাধীনতা মানে ৫৪ বছরের বাংলাদেশে মনোয়ারা বেগমের ৩০ বছরের ভাসমান অনিশ্চয়তার জীবন। সবাই বাড়িঘর আছে যায়, আমি তো যাইবারও পারি না। নগর পেরিয়ে তেপান্তরের মাঠে স্বাধীনতা দিবসে কৃষকের চাওয়া সহজ সরল। সরকার তো দায়িত্ব দিতেছে নাম করে, পাই না তো, পাইলে তো আর কত খেত করতে পারি। বীজ যখন আনি বপন করি তখনও দাম নেই, কিন্তু এখন আমাদের জন্য এটা অনেক কষ্টকর। সরকারি তথ্যে রয়েছে প্রায় ২৭ লাখ বেকার, দারিদ্র্যসীমার নিচে থাকা ১৯% বেশি মানুষের হিসেব। শ্বেতপত্র দেখাচ্ছে ভয়াবহ আয় আর সম্পদ ভোগের বৈষম্য। তাই সত্যিকারের স্বাধীনতা পেতে সবার আগে বৈষম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। প্রতিটি ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে এগুলো কিন্তু বিগত ৫০-৫৪ বছরে কিন্তু অনেক ক্ষেত্রে বেড়েছে। এটা তো আমাদের স্বাধীনতার মানদণ্ড হতে পারে না। আসছে বাজেটেই বৈষম্য কমানোতে জোর দেওয়ার প্রস্তাব বিশেষজ্ঞের। পাহাড় থেকে সমতল, শহর থেকে গ্রাম, কৃষক থেকে আমলা, রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের সমান সুফল যেন ভোগ করে ৫৬,০০০ বর্গমাইলের প্রত্যেকটি মানুষ। রাষ্ট্র যেন প্রতিনিয়ত স্মরণ করে অর্থনৈতিক স্বাধীনতা সবার অধিকার। স্বাধীনতার ৫৪ বছরে এতটুকুই প্রত্যাশা লাল সবুজের মানুষের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদের ঠিক আগ মুহূর্তে সরকারি ছুটির দিনে জমজমাট ঈদ মার্কেট। প্রয়োজনীয় কেনাকাটার শেষে ছুটির দিনকে ক্রেতারা কাজে লাগাচ্ছেন বাড়তি অনুষঙ্গের কেনাকাটায়। ঈদের ঠিক আগ মুহূর্তে সরকারি ছুটির দিনে শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বুধবার স্বাধীনতা দিবসের ছুটি কাজে লাগিয়ে ঈদের শেষ সময়ের কেনাকাটা সেরে নিচ্ছেন ছোট বড় সকলেই। আছে শেষ সময়ে দাম বেশি নেওয়ার অভিযোগও। সবাই চায় ঈদের দিনে নতুন কিছু কেনাকাটা করতে, তো আমিও আসছি আমার পরিবার সহ। কেনাকাটা করতে এখনো কেনাকাটা হয়নি, আমরা এখন করছি। প্লেটগুলোতে আসলে সাইজটা ঠিক পাওয়া যায় না। শপিংটা দেখলে হবে না, এরপর আমাদের বাজার আছে, আপনার অন্যান্য সবজি কোনো কিছুই কিনতে হবে। এবার ঈদের ছুটি আগেই শুরু হয়, আগে ভাগেই জমে উঠেছে বেচা বিক্রি। শেষের দিকে তাই ক্রেতা সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সরকারি ছুটি ২৬শে মার্চ, এই জন্য কাস্টমারের একটু আনাগোনা বেশি। সরকারিভাবে ছুটি যত কম হবে তত আমাদের বেনিফিট। শেষের দিকের সেলটা হয় যে মফস্বল এরিয়াগুলোতে হয়। আরস লাইফস্টাইল হচ্ছে যারা একটু এক্সেপশনাল কিছু চাচ্ছে তাদের জন্যই হচ্ছে আমাদের এই আউটলেটটি। শপিং মলগুলোতে এবার গেল বারের তুলনায় ২.৫% অতিরিক্ত ভ্যাট গুনছেন ক্রেতারা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। তাই হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকান সবখানে চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। এর মধ্যে তারকামানের অনেক হোটেলের রুম অগ্রিম বুকিং হয়েছে শতভাগ। আর পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফগার্ড সংস্থারাও। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নীল সমুদ্র, পাহাড়ের ছায়া, সুবিস্তৃত বালিয়াড়ি, সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক খোলা চিত্রকর্ম। এমন সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারের সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে চলছে প্রস্তুতি। বিশেষ করে সাগর পাড়ের শামুকঝিনুক আচার কিংবা শুটকির দোকানে বেড়েছে ব্যস্ততা। দোকান ডেকোরেশন, মাল কালেকশন এগুলা করতেছি। আল্লাহর রহমতে ঈদের পরের দিন থেকে আমাদের টুরিস্ট আসলে ইনশাল্লাহ ভালো একটা বেচা কিনা হবে। ঈদের পরে আমাদের ব্যবসা বাণিজ্য হবে সেই আশাটা আমরা করতেছি, এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন রমজানে ৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট পর্যটক শূন্য। এই অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে চলছে সংস্কার কাজ। একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন রঙে। আর টানা ছুটিতে তারাকামানের অনেক হোটেলের রুম বুকিং শতভাগ হয়েছে বলে জানালেন হোটেল কর্তৃপক্ষ। এর পরে 2 দিন আমরা মোটামুটি ফুল বুকিং হয়ে গেছে। এখন আরও মনে করতেছি যে সামনের দিনগুলিতে আরও বুকিং আসবে। রমজান মাসটাকে কিন্তু রেনোভেশনের কাজে হাত দিচ্ছি, যাতে সুন্দরভাবে গেস্টকে একটা নতুন আঙ্গিকে একটা হোটেল উপহার দিতে পারি। আর পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফগার্ড সংস্থাও। ঈদের মৌসুমে যেহেতু প্রচুর পরিমাণের পর্যটক আসবে, আমরা পর্যটকদেরকে এটা বলবো যে সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার জন্য, এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত। ঈদ উল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানি, পাতোয়ারটেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধবিহারগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যথাযোগ্য মর্যাদা আর নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ হাই কমিশন ও দূতাবাসের আয়োজনে উদযাপন করা হলো
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনটি উপলক্ষে সকাল থেকেই দূতাবাস ও হাই কমিশন প্রাঙ্গণে নেওয়া হয় নানা কর্মসূচি। বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তাদের প্রত্যেকটা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পর্তুগালে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রবাসী বাংলাদেশিদের। কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসেও ছিল নানা আয়োজন। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের নানা কর্মসূচি। এরপর দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন তাদেরকে বাঙালি জাতি স্মরণ রাখবে এবং শ্রদ্ধা ভরেই স্মরণ করবে। আজকের এই দিনে সেই বাংলাদেশ সৃষ্টিতে যারা জীবন দান করেছেন এবং অকুতভয়ে যে লড়াই যারা চালিয়েছেন, যারা জীবিত রয়েছেন, সে সকল মুক্তিযোদ্ধাদের যারা মৃত বা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত করছি, কামনা করছি এবং একই সাথে যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। এবং যে সকল পরিবার থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন সকল পরিবারের প্রতি আমরা জানাই আন্তরিক সমবেদনা। অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালানোর সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এ নিয়ে 6 দিনের মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 20 জন। দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজারো দমকল কর্মী ও সেনা সদস্য। আতঙ্ক বিরাজ করছে প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে। কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। 6 দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি দক্ষিণ কোরিয়ার দাবানল। দেশটির সানচেওন কাউন্টিতে শুক্রবার রাতে শুরু হওয়া দাবানল এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি অঞ্চলে। বন বিভাগ জানিয়েছে বুধবার সকাল পর্যন্ত দেশ জুড়ে অন্তত 5টি বড় আগুন জ্বলছে। নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল কর্মী সহ সেনাবাহিনীর সদস্যরা। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউনাফ নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 17,000 হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে। ধ্বংস হয়েছে কয়েকশো স্থাপনা। দাবানলের শিকার হয়েছে ঐতিহ্যবাহী স্থাপনাও। উইসিং কাউন্টির 1000-এরও বেশি পুরনো বৌদ্ধ মন্দির ঘুনসা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই মন্দিরটি 681 সালে নির্মিত হয়েছিল। তবে সৌভাগ্যক্রমে মন্দিরে রাখা জাতীয় ঐতিহ্যের নিদর্শনগুলো আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী হাইকোফোব ভিলেজও আগুনের হুমকির মুখে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত এই গ্রামটি মূলত পর্যটকদের জন্য জনপ্রিয়। আগুনে মাত্র 8 কিলোমিটার দূরে চলে আসায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। আতঙ্কে আছে দাবানলের আশপাশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরাও। এয়ারের মধ্যে প্রচুর ডাস্ট, আমরা বাইরে বেরোতে পারতেছি না। বের হলেই মনে হচ্ছে যে আমাদের নিঃশ্বাস এবং আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। আবহাওয়া সেই আবহাওয়া অতি শুষ্ক, সেজন্য এই দাবানলটা হচ্ছে এবং সেই সাথে এখানে গতকাল থেকে এখানে প্রচন্ড বাতাস প্রবাহিত হচ্ছে। দেশটির বন পরিষেবার মতে আকাশপথে অগ্নি নির্বাপন অভিযান চালানোর সময় একটি হেলিকপ্টার সিনপিয়ং মিয়নের গিয়ংবিরের কাছে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে পাইলটের মৃত্যু হয়। এছাড়াও কয়েকজন উদ্ধারকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুনের তীব্রতায় এতটাই বেশি যে কর্তৃপক্ষ আন্দোলন সহ বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। এমনকি দাবানল থেকে বাঁচতে স্থানীয় একটি কারাগার থেকে 500 বন্দীকে অন্যত্র স্থানান্তর
হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। বন বিভাগ বলছে দাবানলের নিয়ন্ত্রণ আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে আগুনের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দীর্ঘদিন পর ডলারের বিপরীতে বেড়েছে দক্ষিণ আফ্রিকার মুদ্রার মান। এতে সচল হতে শুরু করেছে দেশটির অর্থনীতির চাকা। এতে সামনে রেখে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ঘরে বসে খুব সহজে টাকা পাঠাতে অ্যাপ নির্ভর সেবা চালু করেছে বিভিন্ন মানি এক্সচেঞ্জ কোম্পানি। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর তালিকায় বিশ্বের 13তম দেশ দক্ষিণ আফ্রিকা। সবশেষ গত ফেব্রুয়ারি মাসেই দেশটি থেকে রেমিটেন্স এসেছে 3 কোটির বেশি মার্কিন ডলার। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক মন্দার কারণে কিছুটা খারাপ পরিস্থিতিতে পড়েছিলেন প্রবাসীরা, তবে ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে পরিস্থিতি। গেল বছরের জুনে সরকার পরিবর্তন ও নবগঠিত জোট সরকারের শক্ত হস্তক্ষেপে গতি বেড়েছে দেশটির অর্থনীতিতে। ডলারের বিপরীতে দক্ষিণ আফ্রিকার লোকাল মুদ্রা র্যান্ডের দাম বাড়ায় সচল হয়েছে অর্থনীতির চাকা। রেমিটেন্সের পালেও লেগেছে হাওয়া। র্যান্ডের মান ভালো হওয়ায় পর্যাপ্ত টাকা পাঠাতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলাম ঈদটার সামনে কিছু টাকা দিব ফ্যামিলিদের জন্য, সবাই কেনাকাটা করবে, ঈদটার সামনে সবাই আনন্দ করবে, বাচ্চা কাচ্চা যাতে ভালো থাকে, বাপ মা ভালো থাকে, ঈদের উপলক্ষে আছে টাকা বাড়ানোর জন্য। ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাদের রিয়া মানি ট্রান্সফার খুব ভালো সার্ভিস আমরা দিচ্ছি। প্রচুর রেমিটেন্স আমরা বাংলাদেশে সেন্ড করতেছি আমার রিয়া মানির মাধ্যমে। বৈধভাবে রেমিটেন্স পাঠাতে এবার রোজায় আর ঈদে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে মানি এক্সচেঞ্জ হাউসগুলো। ঘরে বসে খুব সহজে টাকা পাঠাতে অ্যাপ নির্ভর সেবা সহজ করছেন তারা। পবিত্র রমজান মাসে ঈদকে সামনে রেখে আমরা বাড়তি এক্সচেঞ্জ রেটের সুবিধা দিচ্ছি। বিশেষ করে যারা মোবাইল অ্যাপ ইউজ করছেন তারা 3 পয়সা বেশি পাচ্ছেন, সাথে অন্যান্য সুবিধা তো পাচ্ছেন। দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার মুদ্রার বিপরীতে বেশি টাকা পাওয়ায় ঈদকে সামনে রেখে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামীতে এই হার আরও বাড়বে বলে মনে করছেন তারা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার নেতারা। রোববার কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান বক্তারা। সংগঠনটির মালয়েশিয়া শাখার আহ্বায়ক ও অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য বশির ইবনে জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মালয়েশিয়া শাখার সভাপতি। ঈদ উপলক্ষে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কুয়েতের দর্জিরা। মধ্যরাত পর্যন্ত কাজ চলছে সুকাল ওয়াতানিয়া মার্কেটে। পছন্দের পোশাকটি বানিয়ে পরতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ময়ূন সুমনের রিপোর্টে বিস্তারিত। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরে পরিবার পরিজনের থেকে দূরে থাকা প্রবাসীরাও চেষ্টা করেন আনন্দ সময় কাটাতে। ফলে ঈদের সময় প্রবাসী দর্জিদের ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। কুয়েত সিটির সুকাল ওয়াতানিয়ায় রয়েছে বাংলাদেশি মালিকানাধীন অসংখ্য দর্জির দোকান। ঈদের আগেই দোকানগুলোতে দেখা যায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। নতুন পোশাক তৈরি করতে আগেভাগেই দর্জির শরণাপন্ন হন অনেকে। আমি সব সময় এখান থেকে আমার ব্যবহৃত ইউনিফর্মগুলো, ড্রেসগুলো এখানে বানিয়ে থাকি। অন্য সময়ের চেয়ে ঈদ উপলক্ষে পোশাক তৈরির চাহিদা থাকে অনেক বেশি। কাজের চাপ বেশি থাকলেও বিষয়টি উপভোগ করেন কর্মচারীরাও। ঈদ উপলক্ষে রাতে 2টা-3টা পর্যন্ত কাজ করে। আমাদের এখানে মাশাআল্লাহ কাজের ভালো। এখানে প্রচুর কাজ হয়, আমরা সুন্দরভাবে কাজ করি যাতে কাস্টমার খুশি হয়ে আবার আমাদের এখানে আসে। বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইদের যারা এরাই বানায় বেশি আর কি, করবেন দেশে যাওয়ার সময় এগুলো তারা তৈরি করে বেশি। গ্রাহকদের আকৃষ্ট করতে পোশাকের নতুন ডিজাইনের বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন দোকান মালিকরা। কে কার চেয়ে ভালো পোশাক বানাবেন এ নিয়ে চলে নীরব প্রতিযোগিতা। কুয়েত সিটির সুকাল ওয়াতানিয়া থেকে মঈন সুমন, সময় সংবাদ। ফিনল্যান্ডের রোভানিয়েমির আকাশে দেখা মিলছে রঙিন নর্দান আলোর। প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শনার্থীরা।
ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডের রোভানিয়েমির আকাশ মঙ্গলবার রাতে এক রঙিন অরোরার আলোয় আলোকিত হয়ে ওঠে। প্রায় ৮ ঘন্টার বেশি সময় ধরে আলো স্থায়ী ছিল। তীব্র রঙিন রেখা আর চোখ ধাঁধানো সৌন্দর্যে মনোরম পরিবেশের সৃষ্টি হয় চারিদিক। মার্চ মাসকে সাধারণত এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার অন্যতম সেরা সময় হিসেবে গণ্য করা হয়। উত্তর গোলার্ধে এই আলোকছটাকে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস নামে চেনে। নর্দার্ন লাইট মূলত ঘটে যখন সূর্য থেকে আধানযুক্ত কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসের সঙ্গে সংঘর্ষ করে। ঝড়ের তীব্রতা এবং অবস্থানের উপর নির্ভর করে দৃশ্যমান রঙগুলোকে প্রভাবিত করে। এছাড়া বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাস তুলনামূলক উষ্ণ আবহাওয়ার মাঝে মনোরম শরতের রঙের সঙ্গে অরোরার সৌন্দর্য উপভোগ করার আদর্শ সময় হিসেবে ধরা হয়। তবে রোভানিয়েমিতে নর্দার্ন লাইটস দেখার সবচেয়ে ভালো সময় হলো আগস্টের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত। এই সময় দীর্ঘ অন্ধকার রাতগুলো অরোরা দেখার উপযুক্ত পরিবেশ তৈরি করে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলং থেকে গুয়াহাটি হয়ে ঢাকা ফিরেছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন শেফিল্ড তারকা হামজা দেওয়ান চৌধুরীও। আন্তর্জাতিক সফর শেষ করে এই বিমানবন্দর দিয়ে বহুবারই এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এবারের চিত্রটা ভিন্ন। পুরো দলকেই দেখা গেছে উজ্জীবিত। কারণটা হামজা চৌধুরী। ম্যাচ শেষ করেই সরাসরি ইংল্যান্ড না গিয়ে দলের সঙ্গে দেশে ফিরেছেন শেফিল্ড তারকা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন হামজা। দেখিয়েছেন কেন তিনি সেরা। এত কিছুর পরও জয় না পাওয়ায় তার আক্ষেপ থাকার কথা ছিল অনেক বেশি, কিন্তু তিনি তো হামজা। জেতা ম্যাচ ড্র করার পরও পুরো দলকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন। সাউথ কন্টিনেন্টের যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। ভারতের বিপক্ষে বিপিএল এর সর্বোচ্চ গোলদাতা আলামিনকে না খেলানো নিয়েও হয়েছে আলোচনা। ম্যাচ শেষে কোচের উত্তর শুনে অবাক হয়েছেন অনেকে। তবে বিষয়টা এড়িয়ে যান দলের ম্যানেজার। কে নামছে বা কে হয়েছে টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে। প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখনো 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করা। লাল সবুজের জার্সিতে হামজার প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছেন তার পরিবার। ছেলের প্রথম ম্যাচে দেশের জয় দেখার অপেক্ষায় ছিলেন তারাও, কিন্তু হয়েছেন কিছুটা নিরাশ। কিন্তু খারাপ হয়নি, অনেক ভালো হয়েছে। ইএফএল চ্যাম্পিয়নশিপে শনিবার রয়েছে শেফিল্ডের খেলা, তাই কয়েক ঘন্টা ঢাকা থেকেই হামজা ধরেছেন ইংল্যান্ডের পথ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে সুযোগ নষ্টের মাসুল দিয়ে ড্র করার পরও ফুটবলারদেরকে মানসিকভাবে চাঙ্গা রেখেছেন হামজা চৌধুরী। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে 4 দলের সামনেই। মূল পর্বে ওঠার লক্ষ্যে পরের ম্যাচগুলোতে জয় চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্কোরিংয়ের সমস্যা কাটাতে এ জায়গায় আরও কাজ করতে চান ফুটবলাররা। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ভারতের গণমাধ্যম যখন বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে নিজেদের ফুটবলারদের ব্যর্থতার পোস্টমর্টেম নিয়ে ব্যস্ত, তখন সুযোগ মিসের আক্ষেপ নিয়ে দেশের পথে রহমত সাদুদ্দিনরা। 2019 সালে কলকাতার সল্ট লেকের মতো আবারও সেই ড্র নিয়ে দেশে ফিরতে হচ্ছে লাল সবুজকে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের পর পুরো দলকে মানসিকভাবে চাঙ্গা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। এখান থেকে কিভাবে আরো ভালো করা যায় সতীর্থদের নাকি দিয়েছেন সেই পরামর্শ। হামজা বলছে যে না, আমরা ভালো খেলছি ফুটবল, সো আমরা আশা করি বাংলাদেশে ওদের সাথে জিততে পারবো। হামজা ডেফিনেটলি আমাদের ম্যাচের আগে থেকেও আমাদের সাথে সেভারাল টাইম কথা বলছে এবং ম্যাচের পরেও সে কনভিন্স যে আমরা নেক্সট ম্যাচগুলোতে আরো ভালো করতে পারবো। খেলার শুরু থেকে নিয়ে আমি শেষ পর্যন্ত যতটুকু দেখলাম যে সে বারবার আমাদের সবাইকে বলতেছিল যে বলটা ধরো, বলটা ধরে খেলো, আস্তে আস্তে খেলো, হ্যাঁ আমরা জিতবো। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সিঙ্গাপুর ও হংকং এর মধ্যকার ম্যাচ ড্র হয় চূড়ান্ত পর্বে যাওয়ার সমান সুযোগ রয়েছে 4 দলেরই। এতেই স্বপ্নবাজ লাল সবুজ। পরের ম্যাচগুলোর জন্য এখান থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে চায় ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট। নেক্সট ম্যাচটা আমরা চাবো যে আমাদের গ্রুপের মধ্যে যেন আমরা একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি, যেহেতু আমাদের গ্রুপে প্রত্যেকটা ম্যাচ ড্র হয়েছে। পরবর্তী খেলা হলো সিঙ্গাপুরের সাথে,
এবং তারপরে হলো হংকংয়ের সাথে। তো ম্যাচ বাই ম্যাচ আমাদের কিন্তু প্ল্যানিং করে আগাতে হবে টিম বেসিসে। দীর্ঘদিনের ঘাটতির জায়গায় স্কোরিংয়ের দুর্বলতা কাটাতে দেশে ফিরে এ জায়গায় আরও জোর দিতে চান ফুটবলাররা। স্কোরিংয়ে আমাদের একটু দুর্বলতা আছে, তো এটা নিয়ে আমাদের ট্রেনিংও কম হয় না, বাট আর অনেক সময় লাকেরও একটা ব্যাপার আছে, যেহেতু হয়ে গেছে সেটাকে ইমপ্রুভ করার জায়গা তো আছে। সংস্কারের পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে জুনে হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার পরের ম্যাচ। দলের হয়ে ঢাকায় ফেরার পর কাল ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা দেওয়ান চৌধুরী। ভারতের সঙ্গে ড্র করলেও ভালো পারফর্ম করার সুখস্মৃতি নিয়ে শিলং ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লক্ষ্য একটাই, জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হওয়া। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। তামিম ইকবাল আর বেঁচে নেই এমন খবর শুনে ঢাকা থেকে কেপিজি হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন চাচা আকরাম খান। পরবর্তীতে জানানো হয় হার্টে রিং বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এমন খবরে কিছুটা স্বস্তি ফেরে খান পরিবারই। বর্তমানে তামিম বেশ সুস্থ আছেন। আকরাম খানের প্রত্যাশা শিগগিরই মাঠেও ফিরবেন তামিম, তবে তার আগে দেশের বাইরে শারীরিক পরীক্ষার জন্য যাবেন বাঁহাতি ওপেনার। আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও না যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। বিনা মেঘে বজ্রপাত হয়ে আসে তামিম ইকবালের অসুস্থতা। হার্ট অ্যাটাক করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক অধিনায়ক। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন টাইগারদের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক। তবে সেই মুহূর্তটা কিভাবে কেটেছিল খান পরিবারের, চাচা আকরাম খান দিলেন তার বর্ণনা। এত অল্প বয়সে ছেলের মতো, তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম, খুবই আপসেট ছিলাম। ডাক্তার ফোন করলেন আমরা কনফারেন্সে, উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে, তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম, যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে দেন মিনস মানে ও সার্ভাইভ করার সম্ভাবনা আছে। বর্তমানে ভালো আছেন তামিম, তবে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য দেশের বাইরে যাবেন বাঁহাতি ওপেনার। কেউকে ছোট করতে চাই না, বাট তারপরেও যে আপনার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরও অন্য কিছু ফ্যাসিলিটির জন্য। তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে, ওনাদের আসলে ট্রাফিকে যে অবস্থা এবং রমজান মাস, তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকার পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়েছি এবং ডাক্তারদেরও কনসার্ন নিয়েছি। ওনারা বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলেও কোনো সমস্যা হবে না। এখানে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, যে আপনার রিং লাগানো হয়ে গেছে, বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না। চট্টগ্রামের ক্রীড়া পরিবারের সন্তান তামিম ইকবাল জীবনের উপর দিয়ে ঘটে যাওয়া এমন দুর্ঘটনার পর আবারও কি মাঠে ফিরতে পারবেন তিনি? চাচা আকরাম খান তাকে নিয়ে বেশ আশাবাদী। ও কিন্তু আপনার মাসখানিক পর কিন্তু সে নর্মাল, ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহর মতো সে নর্মালি আছে। তো আমরা আশা করছি, ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো বা 1 মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটি চলে আসতে পারবে। হ্যাঁ, ও আমার মনে হয় না যে ওর কোনো অসুবিধা। ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে। পুরো ঘটনায় দেশবাসী পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান আকরাম খান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ। স্বাধীনতা দিবসে সর্বস্তরের শ্রদ্ধা। বৈষম্যহীন বাংলাদেশের নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা 26শে মার্চকে খাটো করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। ৭১ ও ২৪কে মুখোমুখি করার পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। 4 দিনের রাষ্ট্র সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন বিএফএ সম্মেলনে। শুক্রবার বেজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।